নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাচার দর্শনে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে জানাবো মানুষ সুভাষচন্দ্রের কথা। তার পরিবারের বাচ্চাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, সে কি খেতে ভালোবাসতো, সে কি করতে ভালোবাসতো। নেতা সুভাষচন্দ্রের বাইরে নেতা সুভাষচন্দ্রের ভিতরে ছিল সেই ছেলে মানুষ, সেই অন্য এক সুভাষচন্দ্র যাকে প্রকৃতভাবে আমরা দেখতে পাই না। আজকে বলবো সুভাষচন্দ্রের সেই সব অজানা কথা। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সুভাষচন্দ্র সময় ও সুযোগ পেলেই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সাথে নানান রকম খেলায় মেতে উঠতেন। তার মধ্যে একটা বিশেষ খেলা ছিল চোর পুলিশের খেলা। আর সেই খেলায় সুভাষচন্দ্র বসু সবসময় চোর সাজতেন। তিনি চোর হয়ে লুকিয়ে থাকতেন। খেলায় অংশ নেওয়া বাকি সকলে পুলিশ হয়ে তাকে খুঁজে ধরবার চেষ্টা করত। কিন্তু বাড়ির ভেতরে এমনভাবে তিনি কৌশলে লুকিয়ে থাকতেন যে ছোটরা তাদের প্রতিদিনের চেনা জানা বাড়ির কোনো জায়গাতেই তাদের প্রিয় সুভাষচন্দ্রকে খুঁজেই পেত না, তার নাগালই পেত না। শুধু একবার ছোটরা সকলে মিলে তাকে ঘিরে ধরেছিল। পালাবার আর পথ নেই। এই দেখে সুভাষচন্দ্র হঠাৎ শুয়ে পড়েন। শুয়ে পড়ে খুব জোরে জোরে হাঁপাতে লাগলেন। তার শরীর খারাপ হয়েছে ভেবে ছোটরা যখন ভয় অন্যমনস্ক হয়ে যায়, সেই সুযোগে তিনি উঠে দৌড়ে আবার গিয়ে লুকিয়ে পড়েন। সুভাষচন্দ্রের ভেতরে এই যে একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছেন, সেই গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আরও একটা গল্প বলবো, সেটা হলো সুভাষচন্দ্রের পশু পাখির প্রতি প্রেম। শুধু পশু পাখি নয়, তিনি ভালোবাসতেন গাছ লাগাতে। এমন এক পাখির কথা বলবো আজকে, যাকে তিনি শিখিয়েছিলেন বন্দে মাতরম। বন্দে মাতরম এই কথা বলেছে একটা পোষা টিয়া পাখি। যখনই কেউ তার সামনে আসছে, তখনই সেই টিয়া পাখি বন্দে মাতরম বলে অভিনন্দন জানাচ্ছে। কলকাতার যে বাড়িতে এই কাণ্ডটি ঘটছে, সেই বাড়ির জানকীনাথ বসুর বাড়ি নামে পরিচিত। অবশ্যই খ্যাতও বটে। যার জন্য খ্যাত এই টিয়া পাখিটিও তার, আর তিনি সেই পাখিকে বন্দে মাতরম কথা বলিয়ে এই আশ্চর্য কাণ্ডটি ঘটিয়েছেন। তিনি এক ও অদ্বিতীয়, সকলের প্রিয় সুভাষচন্দ্র বসু। শুধু টিয়া পাখি নয়, খরগোশ আর পায়রাও তার পোষ্য ছিল। আর আশ্চর্যের কথা এই যে তিনি যখনই সময় পেতেন, মানে আরও পরিষ্কারভাবে বলা যেতে পারে যে তিনি যখন ব্রিটিশ পুলিশদের জেলের বাইরে থাকতেন, আর জেলের বাইরে মানেই যে তিনি কলকাতায় থাকবেন সে কথাও জোর দিয়ে বলা যায় না। তাই যখন সুভাষচন্দ্র বসু জেলের বাইরে থাকা ও কলকাতায় থাকা দুটোই যখন এক হতো, তখন তার এই পোষ্যদের দেখভাল কিন্তু তিনি নিজেই করতেন। হাজার কাজের মধ্যেও নিয়ম করে পোষ্যদের খাওয়া দাওয়া অথবা অসুখ বিসুখ দেখভাল সবটাই নিজের হাতে পরিচর্যা করতেন সুভাষচন্দ্র। তবে সুভাষচন্দ্র বিড়াল একদমই পছন্দ করতে পারতেন। ভেতরে হয়তো কোনো একটা ভয় ছিল তার। দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে হাজার কাজের মধ্যেও তার পশুপ্রেমের কথা আমরা জেনেছি। সামরিক পোশাকের আড়ালে ব্যক্তি মানুষটির পোষ্যের সংখ্যাও কম ছিল না। রেঙ্গুনে থাকাকালীন একটা ছোটোখাটো চিড়িয়াখানাও গড়ে তুলেছিলেন তিনি। ছিল দুটো বাঁদর, দুটো ছাগল, একজোড়া খরগোশ, গোটা 3-4 পাতি ও রাজহাঁস ও একটা টাট্টু ঘোড়া। সুভাষচন্দ্রের এই পশুপ্রেম ও বাগান করার প্রেম ছোটোবেলা থেকেই। এবং তিনি যখন ছোটোবেলায় বাকি সব ভাই বোনেরা খেলাধুলো করছে, বাড়ির সকলের সাথে গল্প মেজাজ করছেন, তিনি তখন বাড়ির মালির সঙ্গে বাগান পরিচর্যায় ব্যস্ত। তখন তিনি মালির কাছে শিখছেন যে কিভাবে বাড়ির পোষ্যদের দেখভাল করতে হয়। তিনি তখন দেখছেন বাড়ির বাগানে কিভাবে একটি চারা গাছ লাগিয়ে তাকে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। সুভাষচন্দ্র একধারে যেরকম নেতা ছিলেন, নেতৃত্ব দিতেন, ঠিক অন্যদিকে তিনি থিয়েটার মোটামুটি দেখলেও তিনি থিয়েটারে পাঠও করেছেন 2-1 বার। আজকে শোনাবো তার গান, কবিতা, থিয়েটার ও লেখক সুভাষচন্দ্রের কিছু কথা। গুণহীন মহিষ গর্ভরণম, এই স্তব পাঠ প্রতি সন্ধ্যায় সুভাষচন্দ্র গাইতেন। অবশ্য যখন তিনি বাড়িতে থাকতেন অথবা বাড়ির সকলের সঙ্গে যখন অন্য কোথাও সময় কাটাতেন, তখন ছোটদের নিজের কাছে বসিয়ে এই স্তব পাঠ করতেন। সুভাষচন্দ্র বসুর বৈচিত্র্যময় জীবনযাপনেও যথেষ্ট সাহিত্যানুরাগের পরিচয় পাওয়া যায়। জীবনের বিভিন্ন সময় সুযোগ পেলেই সাহিত্য রসিকদের সাথে সময় দিয়েছেন, গান শুনিয়েছেন,
কবিতা আবৃত্তি করেছেন, আর কখনও সাহিত্যিকদের বাড়িতে গিয়ে বৈঠক করে আলাপ আলোচনা করেছেন। কিশোর বয়সে বন্ধু দিলীপ কুমার রায়ের সাথে তার পরিচয়ের পরবর্তীকালে সাহিত্যচর্চা ও সঙ্গীতের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল, একথা সুভাষচন্দ্র স্বীকারও করেছেন। দুই বন্ধু সুভাষচন্দ্র ও দিলীপ কুমারের রাজনীতির বাইরে অবাধ সাংস্কৃতিক ভাব বিনিময় হয়েছিল। রবি ঠাকুরের ঘরে বাইরে শরৎচন্দ্রের পথের দাবি সুভাষচন্দ্রের অত্যন্ত প্রিয় সাহিত্য। জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন রবি ঠাকুরের এই গানটি ছাত্র অবস্থা থেকেই সুভাষচন্দ্র বসু প্রায় সময় গুনগুনিয়ে গাইতেন। স্বদেশ সঙ্গীত মাত্রই সুভাষচন্দ্রের প্রিয়। দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা ও প্রতিমা দিয়ে পুজিব তোমারে, এই দুটি গানও সুভাষচন্দ্র প্রায়ই কাজের মধ্যে থেকেও নিজের মনে গাইতেন। জানা যাচ্ছে রজনীকান্ত সেনের মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, নজরুল ইসলামের শিকল পরা ছল গান দুটি তার খুবই প্রিয় ছিল। কাজী নজরুল ইসলামের প্রায় সবকটি কবিতা ও গান সুভাষচন্দ্র বসুর সবসময় প্রিয় তালিকায় রয়ে গেছে। ভাটিয়ালি গান ও শ্যামা সঙ্গীত সুভাষচন্দ্রের খুবই প্রিয়, গাইতেনও গুনগুন করে। স্বামীজির কালী দ্য মাদার কবিতাটি সুভাষচন্দ্রের মুখস্থ ছিল। সুভাষচন্দ্র বসুর মাসি নিশাবতী দেবীর কথায় জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সুভাষচন্দ্রের প্রায় কণ্ঠস্থ ছিল। প্রতিদিন সকালে তিনি গীতা পাঠ করতেন। কবি শেখর কালিদাস রায়ের হাতে লেখা গীতার বাংলা অনুবাদ সুভাষচন্দ্র চেয়ে নিয়েছিলেন, সেটা নিজের কাছে রাখতেন। কবি শেখরের পুত্র জয়দেব রায়ের লেখায় এই তথ্য পাওয়া যাচ্ছে। সুভাষচন্দ্র নিজে কবি বা সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি কবিতা ও গান ভালোবাসতেন, যা তার জীবনের প্রেরণায় অন্যতম উৎস ছিল। তার জীবনের সঙ্গে গান ও কবিতা একাত্ম হয়ে উঠেছিল, যদিও তা ছিল শুধু দেশকে ঘিরেই। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রমোহন বাগচি, সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়, দিলীপ কুমার রায় প্রমুখ কবি ও সাহিত্যিকদের সঙ্গে তার গভীরভাবে পরিচয় ছিল এবং তাদের প্রত্যেকের সঙ্গীত ও সাহিত্য দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। নজরুল ইসলাম ও দিলীপ কুমার রায়ের সাথে সুভাষচন্দ্রের একটা আত্মিক যোগ ছিল। সুভাষচন্দ্র বসু থিয়েটার নাটক দেখতে খুব একটা পছন্দ করতেন না, তবে দেশাত্মবোধক নাটক দেখতে ভালোবাসতেন। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের গৈরিক পতাকা ও সিরাজদৌল্লা দুটি নাটক সুভাষচন্দ্র দেখেছিলেন বলে জানা যায়। তরুণের স্বপ্ন কথাটি সুভাষচন্দ্র বসুর বরাবরের খুব প্রিয় ছিল। বাংলা ভাষায় তার রচিত গ্রন্থের নামও তাই তরুণের স্বপ্ন। 1928 সালে 1929 সালের গোড়ায় সুভাষচন্দ্র বসুর লেখা একটি ইংরেজ বই বয়কট অফ ব্রিটিশ গুডস প্রকাশিত হয়েছিল। প্রচুর পরিসংখ্যান ও নকশা দিয়ে এই বই রচনায় সুভাষচন্দ্র সাহায্য পেয়েছিলেন তার বন্ধু অর্থনীতিবিদ অধ্যাপক হরিশচন্দ্র সিংহের। যদিও প্রকাশের সাথে সাথে বইটি বাজেয়াপ্ত হয়। তরুণের স্বপ্ন ব্যাপক জনপ্রিয় হওয়ার পরে 1930 সালে প্রকাশিত হয় নূতনের সন্ধান। এইটা সুভাষচন্দ্র বসুর ছাত্র ও যুব সম্মেলনে দেওয়া বক্তৃতার সংকলন। 17 জানুয়ারি 1935 সুভাষচন্দ্র বসুর ইংরেজিতে লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 থেকে 1934 বইটি প্রকাশিত হয়েছিল লন্ডনে। বইটির দ্বিতীয় ভাগ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1935 থেকে 42 প্রকাশিত হয় 42 সালে ইটালিতে। বই দুটি বাংলায় অনুবাদ হয়েছিল ভারতের মুক্তি সংগ্রাম নামে। সুভাষচন্দ্র বসু তার অসমাপ্ত আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বাংলায় ভারত পথিক 1937 সালে লেখেন অস্ট্রিয়ার স্বাস্থ্যনিবাসে মাত্র 10 দিনের অবসরে, যেখানে জন্ম, শৈশব, কৈশোর ও ছাত্রজীবনের ঘটনা আছে। কাজের চাপে ও সময়ের অভাবে তার আত্মজীবনীর পরবর্তী অংশ অসমাপ্ত থেকে গেছে। এই ছিল আমাদের মানুষ, ঘরের ছেলে সুভাষচন্দ্র। আরও একটা গল্প বলি চলুন। মানুষ সুভাষচন্দ্রের খাওয়া দাওয়া ও আরও কিছু দিক। ভাবগুরু স্বামীজির মতোই ভাবিষ্য সুভাষচন্দ্র বসু খিচুড়ি খুব পছন্দ করতেন। বিশেষত সোনা মুগের ডাল খিচুড়ির অসম্ভব ভক্ত ছিলেন সুভাষচন্দ্র। দেশবন্ধু পত্নী বাসন্তী দেবীর কাছে শুধু ভাত ডাল বা ভাতে ভাত খাওয়ার জন্য আবদার করতেন। বাড়িতে জলখাবারের লুচি যেমন খেতেন, তেমনই চিড়ে দই কলা ভালোবাসতেন। বাইরে কোনো কাজে বেরুলে সুযোগ পেলেই ডালপুরি খেতেন। প্রায় সব ধরনের আমিষ রান্না খেলেও পরে পরে মাছ ছাড়া অন্য আমিষ খাবার খেতে চাইতেন না। নিরামিষ খাবারে তৃপ্ত পেতেন বেশি। কলকাতার কলেজ স্ট্রিটে
ভবানী দত্ত লেনে মানবচন্দ্র পাণ্ডার হোটেলে ঘরোয়া সুস্বাদু রান্না, যেমন পুঁইশাক চচ্চড়ি, মৌরলা মাছ, বেগুন পোড়া, মাছের কাঁটা দিয়ে ডাল ছিল সুভাষচন্দ্র বসুর প্রিয়। কাজের জন্য বাড়ির বাইরে থাকলে তিনি ভাত ডাল দই খেতে বেশি পছন্দ করতেন। কোনো কাজের মধ্যে থাকলে অথবা কোনো কাজের মধ্যে না থাকলেও সুপারি চিবানোর অভ্যাস ছিল তার। মধ্যাহ্নভোজনের পর মুখশুদ্ধি হিসেবে হত্তুকি খেতেন। এলাচ, লবঙ্গ, দারচিনি সব ভাজা সুপুরি কৌটোয় ভরে রাখতেন, সাথে প্রায় মুখে দিয়ে রাখতেন। বাইরে গেলেও পকেটে সেই কৌটো থাকত। মাঝে মাঝে পানও চিবোতেন, মাঝে মাঝে মকরধ্বজও খেতেন। ধূমপান একটু বেশি করতেন, হিসেবের বাইরে চেন স্মোকার। কোনো দিন দুপুরের খাওয়া দাওয়া পরে সিগারেট মুখে নিয়েই চেয়ারে বসে একটু ঝিমিয়ে নিতেন। কাজের চাপ বেশি থাকলে রাত 1টার সময় শেষ সিগারেট খেতেন। সারাদিনের মধ্যে বেশ কয়েক কাপ চা বা কফি খাওয়াই চলত। দুপুরে ভাত খাওয়ার পরে 1 কাপ কফি খাওয়ার অভ্যাস ছিল তার। সেই সময় খুব তাড়িয়ে সেই কফি খেতেন, আর সাথে থাকা লোকজনদের সাথে চলতো নানান রকম গল্প। চা খেতে যখন তখন, ঘরে থাকলে প্রথমে সকালে অল্প গরম জলে নুন ও লেবুর রস খেতেন। বাঙালি মাত্রই মিষ্টি প্রিয়, সুভাষচন্দ্রও তার ব্যতিক্রম নন। তবে বাড়িতে বানানো মিষ্টির প্রতি একটু বেশিই দুর্বলতা ছিল তার। সময় সুযোগ পেলে উত্তর কলকাতার হাতিবাগানে লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলে ভাজা তার খাওয়ার চাই। উড়িষ্যার কটকে থাকাকালীন বা পরে যখনই গেছেন তখন কটক শহরের উড়িয়া বাজারের এক বৃদ্ধার দোকানের বড়া ভাজা তিনি খেতেনি। তেমন কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের ডাব শরবত ছিল সুভাষচন্দ্র বসুর খুবই প্রিয়। কোনো অনিশ্চিত সফরের আগে, অর্থাৎ যে জায়গায় যাওয়ার দিন ঠিক হয়ে আছে কিন্তু ফেরার কোনো ঠিক নেই, সেই সব জায়গায় যাওয়ার আগে খুব ভালো করে কিছু খেয়ে নিতেন। তারপর 2 দিন হয়তো খাওয়াই জুটল না। অভুক্ত অবস্থাতেও বাইরে থেকে দেখে মনে হতো না যে তিনি দুর্বল বা ক্লান্ত। সুভাষচন্দ্র বসুর প্রতিদিনের নিয়মিত অভ্যাস ছিল খুব ভোরে ঘুম থেকে ওঠা, আবার অনেক রাত অবধি কাজকর্ম করার জন্য তার প্রায় ঘুমই হতোই না। দুপুরে ভাত খাওয়ার পরে কখনো ঘুমাতেন না, তবে কখনো শরীরে খুব ক্লান্ত এলে 1 দিন গড়িয়ে নিতেন বিছানায়, তাও মাত্র আধ ঘন্টার জন্য। সুভাষচন্দ্র বসুর পোশাক, ধুতি পাঞ্জাবি, চাদর বা পাঞ্জাবি পাজামা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, তবে তার পোশাকের সংখ্যা প্রায় কম হতো। কখন কাকে কোন সময় নিজের পোশাক দিয়ে দিতেন তা তিনি হিসেবই রাখতেন না। রেগে গেলে সুভাষচন্দ্রের মুখ লাল হয়ে উঠত। সে সময় কথা বেশি নয়, চাপা ভারী গলায় কথা বলতেন আমাদের সুভাষচন্দ্র বসু। তাকে দেখে ট্রেন থেমে যাওয়ারও একটা ঘটনা আছে, চলুন সেই ঘটনাটা বলি আপনাদের। সালটা 1927। স্বাস্থ্যের উন্নতির জন্য সুভাষচন্দ্র রয়েছেন শিলংয়ে, সঙ্গে বসু পরিবারের বহু সদস্যা, ভাইপো ভাইজি, ভাগ্নে ভাগ্নি সবাই। এ সময় তিনি রোজ সকালে হাঁটতে বেরোতেন। এখানে বলে রাখা দরকার যে সুভাষচন্দ্র বসু খুব জোরে হাঁটতে পারতেন। পরিবারের ছোট ছেলে মেয়েদের সাথে এই হাঁটা নিয়ে প্রতিযোগিতা হতো। এই রকমই তাড়াতাড়ি হাঁটার প্রতিযোগিতায় একবার পাহাড়ি রাস্তায় তার পা পিছলে যায়। তিনি গড়াতে অনেকটা নিচের দিকে একটা গাছে আটকে গিয়েছিলেন। শিলংয়ে থাকাকালীন সুভাষচন্দ্র প্রত্যেকদিনই হেঁটে করতেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে তাকে ওইভাবে রাস্তার সামনে থেকে দেখতে পেয়ে যাতায়াতকারীরা বহু বাস গাড়ি দাঁড়িয়ে যেত। যাত্রীরা গাড়ি থেকে নেমে এসে সুভাষচন্দ্রকে ঘিরে ধরতেন, কেউ করতেন আশীর্বাদ, কেউ করতেন প্রণাম। একদিন সুভাষচন্দ্রকে ওইভাবে হাঁটতে দেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ট্রেন দাঁড়িয়ে গেল। ট্রেন শুদ্ধ লোক নেমে চলে এলো সুভাষচন্দ্রের কাছে। এভাবে ট্রেন থামবার নিয়ম নেই যাত্রীদের, কিন্তু যাত্রীদের আবদারের দাবিতে ড্রাইভার ট্রেন থামাতে বাধ্য হয়েছিল, কারণ মানুষটি যে সুভাষচন্দ্র। আরও অনেক কাহিনী সুভাষচন্দ্রকে ঘিরে শোনার জন্য আমাদের চ্যানেল সমাচার দর্শনকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ইউটিউবে শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। জয়তু স্বামীজি, জয়তু নেতাজি, জয় হিন্দ, বন্দে মাতরম।